প্রিপারেশন খুব ভালো আছে। যেভাবে প্রিপারেশন নিছো ঠিক ওইভাবেই নিতে থাকবা। এই যে নতুন তথ্যের জন্য এত ভয় পাওয়ার কোনো দরকার নাই। নতুন তথ্য এমন আহামরি অ্যাড হয় নাই যেটা তুমি না জানলে তোমার পরীক্ষায় চান্স হবে না। ঠিক আছে, যেমন আমি নিজে যখন এই নতুন তথ্যগুলাকে সামারি করতে দেখলাম, জনি ভাইয়া সব আগে তথ্যগুলা এক করে দিছে, দেন আমি যখন এগুলো মিলানো শুরু করলাম তখন দেখলাম যে ম্যাক্সিমাম জিনিসই আমরা তোমাদের পড়াইছি। কিরকম, আসলে আমরা যখন স্লাইড বানাইছি তখন কি অন্যান্য বইয়ের কিছু তথ্য বা কিছু জিনিসপত্র যেমন ইম্পর্টেন্ট মনে হয়েছে ওই জিনিসগুলো আমরা আনছি। তো দেখা গেছে এখন ওই তথ্যগুলাকেই হাসান স্যারের বই আনা হয়েছে, বা আমরা এমন অনেক জিনিস সামারি করে তোমার কম্পাইলেন্ট বুকে দিয়ে দিচ্ছি, ওইগুলাই এখন আবার হাসান স্যারের বই অ্যাড করা হয়েছে। তাই দেখা যাবে যে আজকের ক্লাসের মনে করো 75% তথ্য, 75 না 80% তথ্যই হচ্ছে তুমি পড়া, যেটাকে আমরা আবার একটু নতুন করে দেখব। আর কিছু জিনিসপত্র হচ্ছে আমরা আগে মুখে হালকা পাতলা পড়তাম, এগুলোকে একটু এলাবোরেট করছে। আর অল্প কয়টা তথ্য হচ্ছে একদম নতুন আসছে। ঠিক আছে, ওই যেই কয়টা তথ্য যে অনেক মানে একটু নতুন আসছে, ওইগুলোর জন্য যে তোমার মানে অনেক বেশি প্রেসার নিতে হবে মাথায়, বা অতটুকু পড়তে না পারলে শেষ, আমি তো শেষ, আমার তো নতুন বই নাই, আমি তো শেষ, এরকম বোকামি করার কোনো দরকার নাই। সব জিনিসগুলাই খুবই সুন্দরভাবে আসছে এবং আমি চেষ্টা করবো তোমাদেরকে দুইটা হাফে, যেহেতু আমরা ক্লাসটা নিব, সুতরাং আমরা প্রথম দিন আংশিক পড়বো এবং পরের দিন হচ্ছে আমরা বাকি বইয়ের অংশটুকু পড়বো। ঠিক আছে, আজকে আমরা পড়বো হচ্ছে অধ্যায় 1 থেকে 4। ঠিক আছে, ইম্পর্টেন্ট অংশগুলো আমরা আজকে পড়বো। নেক্সট দিন হচ্ছে আমরা 5 থেকে 12 পর্যন্ত পড়ে নিব। আর যা দেখলাম আমি, যে ইনফরমেশন যা অ্যাড হয়েছে ওই কেবল 1 নাম্বার অধ্যায়ে অ্যাড হয়েছে আসলে। আর অনুজীবে হচ্ছে করোনা ভাইরাস অ্যাড হয়েছে, যেটা আমি হয়তো তোমাদেরকে বলছিলাম, বা না বললে এখন তোমাদের ডিটেলসে পড়াই দিব, সমস্যা নাই। কিন্তু বাকি যে 2 নাম্বার চ্যাপ্টার বলো, 3 নাম্বার চ্যাপ্টার বলো, এরকম কোনো লাইন অ্যাড হয় নাই যেটা নতুন। ঠিক আছে, যা অ্যাড হয়েছে তার সবই তোমার পড়া। যেমন এখানে আসছে যে উপক্রমণিকার একটা জিনিস অ্যাড হয়েছে। তুমি তো জানোই আমার উপক্রমণিকাটা অন্যদের যেমন তেমন লাগুক, আমার সবসময় উপক্রমণিকার জায়গাটা পছন্দের। ঠিক আছে, এই কারণে আমি উপক্রমণিকা থেকে যদি কোনো কিছু এক্সট্রা অ্যাড হয় সেটা আমি তাও নিয়ে আসলাম। যেমন এখানে তোমার পঞ্চরাজ শ্রেণীবিন্যাস নামে এরকম একটা কথা আসছে। ঠিক আছে, পঞ্চরাজ শ্রেণীবিন্যাস বলতে আসলে 5 জগৎ শ্রেণীবিন্যাসটাকে বলে। বিজ্ঞানী হুইটেকার নামে একজন ব্যক্তি ছিল, বিজ্ঞানী হুইটেকার। ঠিক আছে, বিজ্ঞানী হুইটেকার প্রথম হচ্ছে এই পঞ্চরাজ, ঠিক আছে, বা 5 কিংডম মতবাদ প্রবর্তন করেন। ঠিক আছে, তো ওইটার মধ্যে তোমার 4 নাম্বার যেটা, 4 নাম্বারটা ছিল হচ্ছে প্ল্যান্টি। তো ওইখান থেকে তোমার আসছে, তো তাহলে প্ল্যান্টির সদস্যরাই হচ্ছে উদ্ভিদ, কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। তো এত বছর ধরে এগুলো তুমি সবই পড়ে আসছো, এটা এমন নতুন কোনো কিছু নাই। যেটা অবশ্যই কি প্রকৃতকোষী হবে, বহুকোষী হবে। এদের কোষে কি থাকবে, কোষ প্রাচীর থাকবে, এটা তো একদম মাস্ট। এবং কি নির্মিত হবে, সেলুলোজ নির্মিত। কোন প্রকৃতির, জড় প্রকৃতির। কেন? কারণ প্রাণী কোষে এগুলো থাকে না। ঠিক আছে, প্রাণী কোষে নাই। আচ্ছা, তারপরে আসি এরা ফটোসিনথেটিক এবং সহভোজী। কেন? তুমি কোষ এর গঠন চ্যাপ্টারে ডিটেইলসই পড়ছো, যে এর মধ্যে এরকম লেন্স আকৃতির একটা গঠন থাকে, যার মধ্যে গ্রানাম, স্ট্রোমা ল্যামেলি এ সমস্ত জিনিসপত্র থাকে, যার অন্যতম প্রধান কাজ হচ্ছে কি তৈরি করা, শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। এবং এদের মধ্যে সবুজ বর্ণের রঞ্জক থাকে। ঠিক আছে, এটাই কি শর্করা জাতীয় খাদ্য তৈরি করা মানে সালোক সংশ্লেষণ, যেটা হচ্ছে ফটোসিনথেসিস। এই কারণে বলছে এরা ফটোসিনথেটিক এবং নিজের খাবার নিজে তৈরি করে, বিধায় এদেরকে আমরা বলি কি, স্বভোজী। তারপরে এই ক্লোরোফিলের মধ্যে কি কি থাকতে পারে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং কিছু ক্যারোটিনের কথা বলছে, লেস ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যেটা, সেটা হচ্ছে উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য কি, স্টার্চ। উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য কি, স্টার্চ। আর প্রাণী দেহে গ্লাইকোজেন, প্রাণী দেহে গ্লাইকোজেন, ওটা আমরা লিখে রাখি।
এতে দেশত্রিকা টিস্যু বিদ্যমান, এটা তো মানে কোনো হাইয়েস্ট লেভেলের কোনো পয়েন্ট হলো না। এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতির, এটা ইম্পর্টেন্ট। তাহলে প্রাণীতে কেমন? প্রাণীতে মনে রাখবা গলাধঃকরণ, মানে গিলে 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 খাই আমরা। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, প্যারেন্ট উদ্ভিদের টিস্যু দ্বারা সুরক্ষিত ভ্রূণ থেকে এদের বিকাশ ঘটে। এটা উদ্ভিদ বলো প্রাণী বলো দুজনের জন্যই ফিক্স। সেটা কি? এই মনে করো গর্ভাশয়, তার ভেতরে কি প্লাসেন্টা তৈরি হইতেছে, যেটা একটা আবরণ হিসেবে কাজ করতেছে। সেটা উদ্ভিদ বলো প্রাণী বলো দুজনের জন্যই প্রযোজ্য, যে প্যারেন্ট উদ্ভিদের টিস্যু দ্বারা সুরক্ষিত ভ্রূণ থেকে হচ্ছে এদের বিকাশ ঘটে। এবং উদ্ভিদের ক্ষেত্রে এটা হয় যে এদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জেনারেশন অল্টারেশন হয়। ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি? জলক্রম। ওকে, আচ্ছা এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কথাবার্তা গুলা গেল, যেটা তোমার হচ্ছে পঞ্চরাজ্য শ্রেণীর প্ল্যান্টির বৈশিষ্ট্য। এখন আসলে এই পয়েন্ট গুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে ছত্রাকের জড়কোষ প্রাচীর থাকে যা কি নির্মিত? কাইটিন। ছত্রাকেরটা কাইটিন। এগুলো ছত্রাক ক্লোরোফিল বিহীন, এই কারণে এরা আসলে পরনির্ভর বা পরভোজী বা মৃতজীবী বলে থাকি আমরা। ব্যাকটেরিয়াতে কোনো কি নাই, সরি ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর তো অবশ্যই থাকবে, এবং এটা কি নির্মিত? এটা পেপটাইডোগ্লাইকেন, ওটা কিন্তু আর সেলুলোজ নির্মিত না। ঠিক আছে, এটা আমরা অণুজীব চ্যাপ্টারে পড়ে আসছি, পেপটাইডোগ্লাইকেন নির্মিত। ব্যাকটেরিয়া এক কোষী ও আদিকোষী। তাহলে দেখো উপরে এটা ছিল প্রকৃত কোষী ও বহুকোষী, কিন্তু এটা কি এক কোষী আদিকোষী। ব্যাকটেরিয়া কিন্তু মনেরা পর্বের অন্তর্ভুক্ত। এই পাঁচ জগৎ যদি চিন্তা করি তাহলে এটাকে মনেরার মধ্যে ফেলা হয়। আর প্রাণী কোষে কোনো কি থাকে না? জড় প্রাচীর থাকে না, যে মাত্র আমি লিখে দিছি যে প্রাণী কোষে নাই। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের, ছবি তুলে রাখি, এতটুকুর কথাবার্তা এখানে যা ছিল। মোটামুটি আমি যেভাবে বলছি তোমার কাজ হচ্ছে এভাবেই পড়া। আমি স্লাইডটা লেকচারটা যখন আপলোড দিব, এই রেগুলার ছবিগুলোও পাশাপাশি তোমাদের আপলোড দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পেজের কথাবার্তা শেষ, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এটা আমি তোমাদের কোষের গঠন চ্যাপ্টারটা বর্ণি যখন নিচে ও পড়ায় এরকম জিনিস, বা আমি যখন তোমাদের অণুজীব পড়াই, ব্যাকটেরিয়া পড়ানোর সময় আমি কিন্তু ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য না পড়াই, তোমাদের আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য হিসাব করে পড়াই। ঠিক আছে, তো ওই জিনিসটাই এখানে আসছে। এবং দেখো আমি তোমাদের যেভাবে পড়াইছি ঠিক ওইভাবেই কিন্তু এখানে লেখা আছে নতুন বইটায়। তো এইটাই ভালো লাগছে যে পড়াশোনা একটু কমন পড়ে গেছে। আমি সবসময় তোমাদের কি পড়াইতাম, যে আদি কোষকে সবসময় মনে রাখবো কি হিসেবে? আদিম মানুষ, আদিম কালের মানুষদের সাথে। এবং বলছিলাম এটা কি হবে? সহজ সরল হবে। ঠিক আছে, যার কারণে সহজ সরল বিধায় তারা সবসময় সব দিক থেকে কি বঞ্চিত হবে। বঞ্চিত ব্যাপারে যাওয়ার আগে দেখো এর কি নিউক্লিয়াস, সবসময় মনে রাখো নিউক্লিয়াস দুজনের মধ্যেই আছে, কিন্তু এটা কি নিউক্লিয়াস অগঠিত, মানে কি সুগঠিত না, এটা সুগঠিত। কেন? কারণ নিউক্লিয়াসের মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস এর মধ্যে নাই, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজম এটা পরে অ্যাড হয়েছে, তুমি এটা মনে রাখলে রাখলা, না রাখলে নাই, সমস্যা নাই। কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস মনে রাখতে হবে। ডিএনএ অঞ্চলকে এই কারণে কি নামে ডাকা হয়? নিউক্লিয়েড নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? নিউক্লিয়েড। কিন্তু প্রকৃত কোষে সব জিনিসই আছে, সুতরাং এটা ডাকাডাকির কিছু নেই, নিউক্লিয়াস নামেই রাখবো আমরা এটাকে। ডিএনএ এর ব্যাপারে আসি। ডিএনএ হচ্ছে একটা বৃত্তাকার, কিন্তু আমাদের ডিএনএ কিন্তু সূত্রাকার একটা। এতে কোনো কি থাকে না? হিস্টোন প্রোটিন থাকে না। তাহলে কি থাকবে? শুধু নন হিস্টোন। আর এটাই মনে রাখবা, হিস্টোন প্লাস নন হিস্টোন, মানে দুইটাই থাকবে। কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, এর মধ্যে সব ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে। একটা ব্যতিক্রম হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, আচ্ছা এখন রাইবোজোম তো আর ঝিল্লিবদ্ধ না, রাইবোজোম হচ্ছে কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন রাইবোজোমের মধ্যে আমরা জানি দুই রকমের একক পাওয়া যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে 70s, একটা হচ্ছে 80s। যেহেতু সে আদি কোষ, গরিব শরীফ, কিছু বোঝে না, এখন তারা কেবল কি দিয়ে
বুঝ দিয়ে দিছে 70s, কিন্তু প্রকৃতগ্রস্ত সে না, সে বেটা 80ও নিছে, আবার বলছে না আমার 70ও দিবা। ও কিন্তু 80s 70s দুইটাই নিয়ে রাখছে। সাইটোস্কেলিটন, এটাও তো কোষীয় কঙ্কালের মধ্যে আমরা পড়ে আসি, মানে এটা তো সাইটোপ্লাজমে অঙ্গাণুরই একটা পার্ট, যে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে এগুলো কেবল কই প্রকৃত কোষে পাবো, আদি কোষে আমরা এগুলো পাবো না। আরএনএ পলিমারেজ, এইটা মনে রাখবা, এটা আমরা একটু পরে আবার পাবো, আরেকটা পার্থক্যের ছক অ্যাড হয়েছে বইয়ে। সেটা হচ্ছে আদি কোষের ক্ষেত্রে এটা এক প্রকার, কিন্তু প্রকৃত কোষে 3 প্রকার। এই এক প্রকার কোনটা? আরএনএ পলিমারেজ 3। আর 2 প্রকার কোন, 3 প্রকার কোনটা? 2, 1, 3, বইয়ে এই সিরিয়ালি লেখা আছে 2, 1, 3, মানে 1, 2, 3 সহজ কথা। কিন্তু 2 কে আগে লিখছে, 1 কে পরে লিখছে, 3 কে তারপরে লিখছে। কেন লিখছে? এটা হচ্ছে প্রায়োরিটি দিছে, যে 2 সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে 1, তারপরে 3। আর আরএনএ পলিমারেজে কেবল 3। অপেরন, ঠিক আছে, এটা একটা ইউনিক বৈশিষ্ট্য কার জন্য? এটা হচ্ছে কেবলমাত্র আদি কোষে পাবো, আর কোথাও পাবো না। অপেরন কেবল কই পাবো? আদি কোষে পাবো, আর কোথাও পাবো না। দ্রুত লেখো তো যে অপেরন যে 4টা জিনের সমন্বয়ে গঠিত, 4টা জিনের নাম লেখো। চড়ায় দাঁত ফালাই দিব এখন, রোজেন মুন বিজারণ নিয়ে পড়ে আছে। আবার আরেকজন জিজ্ঞাসা করতেছে কে দেয়। এই যে আরেকজন, রেকন, সিস্টন, মিউটন, রেপ্লিকন, এটা না। অপেরন কি এটা নাকি? অপেরন হচ্ছে কি? গাঠনিক জিন, চালক জিন, উদ্দীপক জিন, নিয়ন্ত্রক জিন। এই সিম্পল জিনিসটা তোমাদের মনে করতে এতক্ষণ লাগলো। ভেরি গুড। জাতীয় পাখি দোয়েল। ঠিক আছে, তো এই নামগুলো মনে রাখতে হবে। যে এটা তো আর আজকের এক্সট্রা তথ্য না, এটা তো তোমার আগের তথ্য থেকেই প্রশ্ন করলাম, যে অপেরন কয় 4টা জিনের সমন্বয়ে গঠিত, 4টা জিনের নাম কি কি? গাঠনিক জিন, চালক জিন, উদ্দীপক জিন, নিয়ন্ত্রক জিন। তুমি ইংলিশ মনে রাখতে পারলে ভালো। এখন তো বাংলায় মনে থাকে না, আর ইংলিশের কথা তো পরে যেতেছি আমরা। তাহলে এটা গেল হচ্ছে অপেরণের কথাবার্তা, আদি কোষ, প্রকৃত কোষ। তাহলে মনে রাখবো অপেরণ কার বৈশিষ্ট্য? কেবল আদি কোষের বৈশিষ্ট্য। এটা কিন্তু আমরা তোমার প্রকৃত কোষে পাবো না। তারপরে আসি যেটা, সেটা হচ্ছে জিনের গঠন। জিনের গঠনে দেখো এর কোনো ইন্ট্রন্স নাই। তাহলে তো মজা। ইন্ট্রন থাকলে তো সমস্যা, ইন্ট্রন থাকলে এটা তো কেটে বাদ দিতে হয়। দেখো যেহেতু এর ইন্ট্রন নাই, এই কারণে ট্রান্সলেশন দেখো ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়ে যায়। ট্রান্সলেশনটা কি? ট্রান্সক্রিপশন শেষ, সাথে সাথে শুরু হয়ে যাবে। কিন্তু প্রকৃত কোষে কি ইন্ট্রন একজন থাকে, আমার তো দরকার একজন, ইন্ট্রনকে কাটা দরকার। এই কারণে কিন্তু ট্রান্সক্রিপশনের পর সাথে সাথেই ট্রান্সলেশন শুরু হতে পারে না, একটা গ্যাপ লাগে। কারণ এই গ্যাপের মধ্যে স্প্লাইসিং, ক্যাপিং, টেইলিং সবকিছু হয়। এই কারণে হচ্ছে আলটিমেটলি ট্রান্সলেশনটা কি, ট্রান্সক্রিপশনের একটু দেরিতেই শুরু হয়। আর কোষ বিভাজন আসে, এটা তোমাদের আমি পড়াইতাম। সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদে কি হয়, অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। আর প্রকৃত কোষে কি, মাইটোসিস, মিওসিস হয়। শ্বসন তাহলে কেমন হবে? ব্যাকটেরিয়া যেহেতু, এটা অবাধ শ্বসন হবে। আর প্রকৃত কোষে কি, সবাধ শ্বসন হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আদি কোষ, প্রকৃত কোষের কথাবার্তা। এটাও কিন্তু আমাদেরকে পুরোটাই সুন্দর মতো শিখতে হবে। আচ্ছা।
আচ্ছা, এই যে এটা আবার একটু নতুন অ্যাড হয়েছে, ভালো মতো শুনো। যে আদিকোষ প্রকৃত কোষ উভয় প্রকার কোষের মধ্যে কি রাইবোজোম আছে, এটা আমরা জানি রাইবোজোম উভয় কোষেই আছে। এই কারণে রাইবোজোমকে কি বলা হয়েছে, সর্বজনীন অঙ্গাণু বলা হয়েছে। কি বলা হয়েছে, সর্বজনীন অঙ্গাণু বলা হয়েছে। এখন রাইবোজোমের কাজ তো তোমরা জানোই, বইয়ের মধ্যে আছে, বা পিএফসি দিয়ে তোমরা মনে রাখো, বা টেকনিক কম্পোনেন্ট বুকে দেওয়া আছে। কিন্তু এই একটা জিনিস অ্যাড হয়েছে, যেহেতু রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা, সুতরাং আমাদের বডিতে যদি এমন কোন এনজাইম আসে যে কিনা ওই প্রোটিন তৈরি বাধাগ্রস্ত করে, তাহলে রাইবোজোম করবে কি, ওই এনজাইম গুলোকেও তোমার ইনঅ্যাক্টিভেট করে রাখবে, তারা যেন প্রোটিন সংশ্লেষে বাধা প্রদান করতে না পারে। যেমনটা এখানে আছে দেখো, এমআরএনএ কে নিউক্লিয়েজ এনজাইম, ঠিক আছে, নিউক্লিয়েজ এনজাইম কিন্তু এমআরএনএ কে ক্লিভ করে, মানে নষ্ট করে দিতে পারে। আবার পলিপেপটাইড চেইন, যেটা আলটিমেটলি পরে প্রোটিনে যাবে, এটাকে প্রোটিওলাইটিক এনজাইম নষ্ট করে দেয়। তাহলে এমআরএনএ কে নষ্ট করে নিউক্লিয়েজ এনজাইম, পলিপেপটাইড কে নষ্ট করে কে, প্রোটিওলাইটিক এনজাইম। এদের ক্ষতির দিক থেকে, ক্ষতির হাত থেকে রক্ষা করা হচ্ছে এই রাইবোজোমের কাজ। ঠিক আছে, দেখো লিখছে এদের ক্রিয়া থেকে সুরক্ষা করা, যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করা। আচ্ছা, তারপরে মনে রাখবো কি, রাইবোজোম দুইটা জায়গায় থাকতে পারে। একটা হচ্ছে মনে করি একটা অঙ্গাণু, এই একটা অঙ্গাণুর গায়ে যুক্ত থেকেও প্রোটিন তৈরি করতে পারে, আবার অনেক সময় এরকম মুক্ত রাইবোজোম থেকেও কাজ করতে পারে। তুমি মনে রাখবা কি, যেটা সেটা হচ্ছে মাস্ক পরলেই তুমি মুক্ত থাকবা, তাই না? বর্তমান তো এখন আমাদের তো আর কিছু করার নাই, যদিও ভ্যাকসিন চলে আসছে, কিন্তু আপাতত আমাদের মনে রাখতে হবে কি, যে মাস্ক না পরলে আমরা কেউ করোনা থেকে মুক্ত থাকতে পারবো না। এই কারণে মাস্ক কথাটা দিয়ে মনে রাখবো কি, মাস্ক থাকলে কি বলছি, মাস্ক থাকলে মুক্ত, মাস্ক ব্যবহারে মুক্ত। কেমন দেখো, তাহলে মাস্ক মানে কই কই মুক্ত রাইবোজোম পাওয়া যায়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, এই তিনটা জায়গায় হচ্ছে রাইবোজোম মুক্ত অবস্থায় পাওয়া যায়। আর বাকি সব জায়গায় হচ্ছে যুক্ত। এখন কই কই আছে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, লাইসোজোম, প্লাজমা মেমব্রেন বা কোষের বাইরে ব্যবহার্য প্রোটিনে কি যুক্ত রাইবোজোম উৎপন্ন হয়। তাহলে কথাটা যেন খেয়াল থাকে যে তোমার কতটুকু কোথায় হচ্ছে মুক্ত আর কোথায় হচ্ছে যুক্ত রাইবোজোম থাকে। তো আমরা কি বললাম, মাস্ক মুক্ত, মানে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট হচ্ছে মুক্ত রাইবোজোম থাকে। পরেরটুকু তুমি আবার এটা নরমাল রিডিং পড়ো। এই যে এটা আবার ইম্পর্টেন্ট, যে মাইটোকন্ড্রিয়ার অন্তর্ঝিল্লিতে কার্ডিওলিপিন নামক বিশেষ ফসফোলিপিড থাকে। ঠিক আছে, কার্ডিওলিপিন নামক বিশেষ ফসফোলিপিড থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। কিছু অটো ইমিউন ডিজিজ আছে, যার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, একটা অসুখই আছে আমরা বলি আপাস, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। ওইটার মধ্যে কি পাওয়া যায়, এই কার্ডিওলিপিন অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিবডি কার্ডিওলিপিন পাওয়া যায়। আনফরচুনেটলি আপাস অসুখটা হয় আপুদেরই, মানে কি ফিমেল আর কি। ফিচার কি, রিকারেন্ট অ্যাবর্শন। ঠিক আছে, আমাদের কাছে পেশেন্ট আসবে যে গত 3-4 বছর ধরে কনসিভ করার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, বারবারই কনসিভ করে, কিন্তু করার পরপরই 2-3 সপ্তাহ যেতে যেতে মিসক্যারেজ হয়ে যায়। তখন এই অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি আমরা টেস্ট করি, যদি পজিটিভ আসে তখন বুঝি নি এটা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, ওই হিসেবে পরবর্তীতে ট্রিটমেন্ট স্টার্ট করতে হয়। ঠিক আছে, এটা গেল একটা। পরে একটা কথা লিখছে দেখো, মাইটোকন্ড্রিয়াল ডিজিজ। এই যে মাইটোকন্ড্রিয়া ডিএনএ তে মিউটেশন করতে পারে, যা মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার সৃষ্টি করতে পারে। এরূপ কয়টা ডিসঅর্ডারের কথা বলা আছে, 100টা। বৃদ্ধ বয়সের অসুখ কি বলছে, পার্কিনসন, আলঝেইমার, টাইপ 1 ডায়াবেটিস মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের সাথে সম্পর্কিত। ঠিক আছে, মানে জিনিসপত্র যখন লেখে, প্রকৃত রেফারেন্স দিয়ে যে লেখে না, এর প্রমাণ হচ্ছে এইটা। তাও এই অসুখগুলোর সাথে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সের ব্যাপার স্যাপার আছে, কিন্তু মাইটোকন্ড্রিয়াল অসুখগুলো আর অনেক ভয়ানক ভয়ানক, যেগুলো এখানে লেখেই নাই, আমার তো জানার দরকার নাই। কিন্তু খালি মনে রাখবা, মাইটোকন্ড্রিয়া মানে হচ্ছে মা। মাইটোকন্ড্রিয়া মানে কি, মা, মানে মা থেকে ডিজিজ হবে। কোথেকে ডিজিজ হবে, মা থেকে। মনে করো এটা হচ্ছে বাবা, আর এটা হচ্ছে মা। মা হচ্ছে আক্রান্ত, মানে যেগুলো আক্রান্ত সেগুলোকে আমি বক্স করব। এখন তাদের যতগুলা সন্তান হবে, ছেলে হোক মেয়ে হোক, সবাই আক্রান্ত হবে, সবার মধ্যেই ওই অসুখটা থাকবে। ঠিক আছে, এখন মনে করো এই ছেলেটার একটা সুস্থ মেয়ের সাথে বিয়ে হইলো, এদের সকল সন্তান সুস্থ, সরি,
এদের সকল সন্তান সুস্থ। কেন সুস্থ? কারণ তোমাকে বলেই দিলাম যে এইটা ট্রান্সমিট করবেই কেবল মায়ের মধ্যে দিয়ে। যেমন এই মেয়েটার, যে এই আক্রান্ত মায়ের ঘরে যে মেয়ে হয়েছিল, তার যদি একটা স্বাভাবিক লোকের সাথে বিয়ে হয়, তারপরও তাদের সকল সন্তান কি হবে? আক্রান্ত হবে, সকল সন্তান আক্রান্ত হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এটা ফিমেল ইনহেরিটেন্স এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কেবল মায়েদের থাকলে। কোনো বাবা বা কোনো ছেলে যদি আক্রান্ত হয়, সেইটাকে আর পরবর্তীতে ট্রান্সমিট করবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স নিয়ে কথাবার্তা। করতে হবে কিন্তু এটা, ঠিক আছে? যে কয়টা নতুন অসুখ পাওয়া গেছে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সে বলছে 100টার মতো। তোমাদের বইয়ের হিসেবে কোন তিনটার কথা বলছে? বইয়ের হিসেবে বলছে কি? পার্কিনসনিজম, আলঝেইমার, টাইপ 1 ডায়াবেটিস। পার্কিনসনিজম হচ্ছে আমাদের প্রত্যেকেরই যখন বয়স বাড়বে, পার্কিনসন এবং আলঝেইমার যে দুইটা অসুখ প্রত্যেকেরই মোটামুটি হওয়ার একটা চান্স আছে। তুমি দেখবা তোমার মানে বাসায় যদি তুমি তোমার দাদা বা নানাকে যদি পেয়ে থাকো, তুমি দেখবা তাদের একটা পার্টিকুলার এইজে যাওয়ার পরে অনেক কিছুই মনে থাকতো না। অনেক কিছু মনে রাখতো না বলতে কি, তারা মানে বাসা থেকে বের হইলে অনেক সময় বাসার রাস্তা খুঁজে পাইতো না। কিন্তু তুমি যদি তাকে জিজ্ঞাসা করো যে তা 1952 সালে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, বা সে স্কুল লাইফে কি করছিল কি না করছিল, এগুলো সব সুন্দর স্পষ্ট তোমাকে বলতে পারবে। ঠিক আছে? আলজাইমার ডিজিজ অ্যাকচুয়ালি এই জিনিসটাই হয় যে তার রিসেন্ট মেমোরি ক্রিয়েট করার ক্যাপাসিটি গুলো নষ্ট হয়ে যায়, কিন্তু ওল্ড মেমোরি গুলো খুব সুন্দর ইনট্যাক্ট থাকে। এটাই হচ্ছে আলজাইমারের একটা সুন্দর বৈশিষ্ট্য। আর পার্কিনসনিজম হচ্ছে বয়স বাড়লে দেখবা মানে একটা কাজ করতে গেলে হাত কাঁপে। ঠিক আছে? হাত কাঁপবে, এক্সপ্রেশনটা কমে যাবে ফেসিয়াল। তারপরে মনে করো হাঁটার সময় আমরা তো হাত এরকম নাড়ায় নাড়ায় হাঁটি, কিন্তু তারা যখন হাঁটবে তখন আর্ম সুইঙ্গিং হবে না, নর্মালি হাত একদম বডির সাথে লেগে থাকবে। এগুলো হচ্ছে পার্কিনসনিজমের ফিচার। তো এই দুইটা অসুখ তুমি এই মাথায় রেখো। তুমি যদি অ্যাটলিস্ট আল্লাহ যদি তোমার হায়াত দেয় 70 বছরের বেশি যদি তুমি বাঁচো, তুমি মনে রাখো যে এই দুইটা অসুখ তোমার হবে। বা টাইপ 1 ডায়াবেটিস, এটা যদি হইতো এতদিনে ধরা পড়ে যাওয়ার কথা, যেটা এতদিনে ধরা পড়ে নাই, তাহলে আর টাইপ 1 ডায়াবেটিস হওয়ার কোনো চান্সও নাই। ওকে? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে এই। এখন এটা তুমি কিভাবে মনে রাখবা? এটা তুমি মনে রাখতে পারো ট্যাব দিয়ে, এটা তুমি মনে রাখতে পারো প্যাড দিয়ে, তোমার যেভাবে ইচ্ছা। আচ্ছা, এখন আসলে একটা জিনিস, সেটা হচ্ছে ফুলের পাপড়ির নানা রং হওয়ার কারণ কি? আমরা জানি প্লাস্টিডের মধ্যে ক্রোমোপ্লাস্ট হচ্ছে মেইন রিজন সবুজ ছাড়া অন্য রঙিন কালার হওয়ার। ঠিক আছে? তো ওরা ক্রোমোপ্লাস্টের মধ্যে কিছু রাসায়নিক উপাদান থাকে, যেমন কি বলছে অ্যান্থোসায়ানিন, বিটাসায়ানিন। অ্যান্থোসায়ানিন কিছু জটিল যৌগ কোষরসের মধ্যে থাকে, লেস ইম্পর্টেন্ট। তোমার মনে রাখতে হবে কেন এটা হইতেছে? পিএইচ এর তারতম্যের কারণে। কেন এটা হচ্ছে? পিএইচ এর তারতম্য। এটা হচ্ছে মেইন এমসিকিউতে যদি আসে। এবং যখন এটা ক্ষারীয় হয়, পিএইচ মানে বেসিক মানে কি, পিএইচ যদি বেড়ে যায় তখন তারা ব্লু। ঠিক আছে? তাহলে ক্ষারীয় মানে কি? বেসিক, বেসিক ব্লু, বেসিক ব্লু। ঠিক আছে? আর অ্যাসিডিক যখন হবে তখন সেটা লাল হয়ে যাবে। তাহলে এটা কিভাবে পড়বা? অম্ল লাল। তাহলে মনে থাকবে। ঠিক আছে? বেসিক ব্লু, অম্ল, এটা হচ্ছে লাল হয়ে যাবে। আর যদি একদম নিউট্রাল থাকে তখন সেটা এইটা এমসিকিউতে আসতে পারে। কারণ আমার যতটুকু মনে হয় বেসিক আর অ্যাসিডিক তোমরা অ্যান্সার করতে পারবা আসলেই। প্যাচ লাগবে নিউট্রাল হলে। অনেকে ভাবে নিউট্রাল হলে মনে হয় সাদা, কিন্তু না, পিএইচ নিউট্রাল হলে দেখো কি হইতেছে, বেগুনি বা কালচে নীল হয়ে যাচ্ছে। ঠিক আছে? পিএইচ যদি নিউট্রাল হয় তাহলে সেটা কেমন হয়ে যায়? বেগুনি বা কালচে নীল হয়ে যায়। ওকে? আচ্ছা, তাহলে নিউট্রাল যখন হয় কেমন হবে? বেগুনি বা কালচে। এখন এখানে দিছে যে তিনটা মেমব্রেন দ্বারা তৈরি, তিন প্রকোষ্ঠ বিশিষ্ট একটা অঙ্গাণু। সব বাইরে মেমব্রেন, দ্বিতীয় মেমব্রেন, প্রথম মেমব্রেনের নিচে ইনার মেমব্রেন যেটার মধ্যে স্ট্রমা থাকে। এগুলো নরমাল, লেস ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের সাদৃশ্য দিছে দেখো, দুজনের মধ্যে মিল কই? যে দুইজনে কি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু।
ঠিক আছে, দুইটা অঙ্গাণু নিজস্ব প্রতিরূপ তৈরি করতে পারে, মানে কি একটা থেকে এরকম হুবহু আর একটা তৈরি করতে পারে। এদের নিজস্ব রাইবোজোম আছে, ডিএনএ আছে। দেখো আগের বইগুলায় খালি মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ এর কথা লেখা থাকতো, প্লাস্টিডে লেখা থাকতো না, কিন্তু এই যে নতুন বই বলছে ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ না থাকলেও ক্লোরোপ্লাস্টের পক্ষে ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হতো না। তার মানে তারা কি প্রমাণ করলো, যে মানে রিভার্সলি তারা বলতে চাচ্ছে যে তাহলে অবশ্যই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে, ডিএনএ আছে। যদি না থাকতো তাহলে তো সে ফটোসিনথেসিস সম্পন্ন করতে পারতো না। যেহেতু করতে পারে তার মানে অবশ্যই এর মধ্যে কি আছে, ডিএনএ আছে। তাহলে দুজনের মধ্যে কমন ডিএনএ, তাহলে দুজনের মধ্যে কি হইতেছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কিছু না কিছু হচ্ছে এবং এটিপি উৎপাদন করতেছে। তাহলে দুইজনই কি এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করতেছে। কিন্তু দিন শেষে তুমি কি প্লাস্টিডকে পাওয়ার হাউস বলতে পারবা? না, পাওয়ার হাউস কেবল কাকেই আমরা বলতে পারবো, মাইটোকন্ড্রিয়াকেই বলতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই স্লাইডের কথাও শেষ। এখন হচ্ছে গ্লাইঅক্সিজম, এটা একদমই নতুন একটা অঙ্গাণু অ্যাড করা হয়েছে বইয়ে। এটা হচ্ছে একটা মিক্সড অঙ্গাণু, যে কিনা চর্বি, প্রোটিন, আবার কিছু এক্সটেন্টে কার্বোহাইড্রেটকেও কোনো না কোনো ভাবে সংশ্লেষে হেল্প করতেছে। তো আমরা আসি এখান থেকে কি কি আমাদের শিখতে হবে। তুমি মনে রাখবা যেটা সেটা হচ্ছে এটা একটা কি একক পর্দা বিশিষ্ট, তার মানে কি ঝিল্লি যুক্ত, স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে। স্নেহ পদার্থ ধারণ করে বলে নাই কিন্তু, বলছে স্নেহ পদার্থে বিপাক করার জন্য যে এনজাইম দরকার সেই এনজাইমটা সে ধারণ করে। ঠিক আছে, স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে। এদেরকে কি বলা হয়, গ্লাইঅক্সিজম। বিজ্ঞানী হচ্ছে ব্রেনবেক 67 সালের আবিষ্কার নামকরণ করেন। কই কই পাওয়া যায় দেখো, সেটা সূত্রাকার ছত্রাকে পাওয়া যাবে, ইস্টে পাওয়া যাবে, নিউরোস্পোরা এবং তৈল বীজের কোষে গ্লাইঅক্সিজম পাওয়া যায়। মনে রাখবা, সূত্রাকার ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা তিনটাই কিন্তু আলটিমেটলি ছত্রাক। আর তৈল বীজের কোষে গ্লাইঅক্সিজম পাওয়া যায়। আমরা জানি কি সঞ্চয়ী কোষেও লিপিড থাকে। লিপিড সঞ্চয় করে রাখলে কি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় খাবারটাকে। কোথা থেকে উৎপত্তি, সিস্টার্নি অংশ থেকে। কোথা থেকে উৎপত্তি, সিস্টার্নি কার, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। আচ্ছা, গঠনের মধ্যে এদের ব্যাসটা দেওয়া আছে 0.5 থেকে 1.5 মাইক্রোমিটার। এই দেখো বিটা অক্সিডেশন মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড ভাঙে। আর গ্লাইঅক্সালো চক্র, যেটা গ্লাইঅক্সালো চক্র ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম চক্র। ঠিক আছে, কার্বোহাইড্রেট ভাঙার চক্র বা গ্লুকোজ ভাঙার চক্র। ওই এনজাইম গুলোর কথা এখানে বলছে, যে কি কি থাকতে পারে। বিটা অক্সিডেশনের হচ্ছে আইসোসাইট্রেট লাইগেজ, ম্যালেট সিনথেটেস, গ্লাইকোলো অক্সিডেস, কেটালেস, এই নামক কিছু এনজাইম থাকতে পারে। এত ইম্পর্টেন্ট না, তুমি নরমাল রিডিং পড়ো। কাজ কি দেখো, চর্বি, লিপিড বিপাক করে। মজার ব্যাপার হচ্ছে আমি বলছি না 3 প্রকার খাবারের এর সাথে জড়িত। এই 4 নম্বরে দেখো অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে। আবার কার্বোহাইড্রেট কোত্থেকে আসে, এই দেখো যে বীজের অঙ্কুরোদ্গমকালে লিপিড ভেঙে চিনিতে পরিণত করে, যাতে ফটোসিনথেসিসের মাধ্যমে, ফটোসিনথেসিস মানে কি শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে না, চারার বৃদ্ধি যেন অব্যাহত থাকে। তাহলে 1, 2, 4 এই 3টা পয়েন্টেই কার কথা চলে আসছে, 3 প্রকার খাবারের কথা চলে আসছে। ঠিক আছে, আর 3 নম্বরে বলছে কি শ্বসন বস্তু জারিত করে শক্তি উৎপন্ন করে। এটা জাস্ট একটু মনে রেখো, এটাও কি করে, শক্তি উৎপন্ন করে। আর তেমন ইম্পর্টেন্ট না এটা, এটা তুমি জাস্ট যতটুকু বললাম আমি অতটুকু রিডিং করো, তাহলেই চলবে। এখন হচ্ছে বি ক্রোমোজোম। এটা কি, রেগুলার ক্যারিওটাইপ। ক্যারিওটাইপ মানে কি, এই যে মনে করো মানুষে 46, মেল হলে XY, ফিমেল হইলে XX। এই যে এগুলা যে স্টাডি আমরা করি, ওই স্টাডির নাম হচ্ছে ক্যারিওটাইপিং। ওই স্টাডির নাম কি, ক্যারিওটাইপ। ক্যারিওটাইপ দিয়ে হচ্ছে ডিএনএ প্রোফাইল করা হয়, জেনেটিক কোড স্টাডি করা হয়। তো দেখা গেছে উদ্ভিদের ক্ষেত্রে, অনেক সময় কিছু প্রাণীর ক্ষেত্রে ক্যারিওটাইপ করতে গেলে একটা টোটালি ডিফারেন্ট টাইপের ক্রোমোজোম পাওয়া যায়, যেটা মনে করো নন ভাইটাল ক্রোমোজোম। এমন না যে নেসেসারি বা বডিতে থেকে কোনো কাজ করতেছে, কিন্তু থাকতেছে। ঠিক আছে, ওই ধরনের ক্রোমোজোমকে বলা হয় বি ক্রোমোজোম। ঠিক আছে, দেখো এরা ক্ষুদ্র নন ভাইটাল হেটারোক্রোমাটিন, কম রঞ্জক পর্যন্ত অল্প জিন বহন করে। বংশগতিতে এরা মেন্ডেলিয়ান সূত্র অনুসরণ করে না। এটা এমসিকিউ দিলে দিতে পারে। এরা আত্মকেন্দ্রিক বা সেলফিশ, বংশগতীয় পদার্থ। কই কই পাওয়া গেছে, ভুট্টায় পাওয়া গেছে, এটা হচ্ছে নরমালি। বাট বাংলাদেশে গবেষণা করছে, বাংলাদেশে গবেষণা করে কি পাইছে, উলট চন্ডালের মধ্যেও পাইছে। কিসের মধ্যে পাইছে, উলট চন্ডাল। এখন তাহলে তুমি মনে রাখবা কি, কই কই বি ক্রোমোজোম পাওয়া যায়, ভুট্টায় পাওয়া যায়, এবং আরেকটা কই পাওয়া যায়, উলট চন্ডালে পাওয়া যায়। এবং উলট চন্ডাল থেকে একটা ওষুধ পাওয়া গেছে, যে ওষুধটার নাম হচ্ছে কলচিসিন বলো বা কলসিসিন, যাই লিখুক সমস্যা নাই। এই কলচিসিন বা কলসিসিন, এটা হচ্ছে গাউট রোগের চিকিৎসা বা গেটে ব্যথা। লিখছে না তোমার ভাই, ইংলিশ টার্ম হচ্ছে গাউট, এই যে গেটে ব্যথা রোগীর উত্তম ওষুধ হিসেবে কাজ করে। আর ডিএনএ থেকে আমরা এতদিন জানতাম কি, এমআরএনএ তৈরি হয়, কিন্তু বইয়ে এখন সরাসরি লাইন লিখছে যে ডিএনএ থেকে টিআরএনএও সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, এখন এমআরএনএ টিআরএনএ এর পার্থক্য আসছে দেখো।
তুমি মনে রাখবা এমআরএন হচ্ছে একদম স্ট্রেট লাইন, আর টিআরএন হচ্ছে এই স্ট্রেট লাইনটা এরকম। তাহলে খেয়াল করে দেখো, এই 5 প্রাইম আর এই হচ্ছে মনে করো 3 প্রাইম, তাহলে কি দুই প্রান্তে আছে? এর মধ্যে কোনো লুপ আছে, কোনো ফাঁস আছে? কয় সূত্রক? এক সূত্রক। কিন্তু এটা দেখো যে প্রাথমিকভাবে এক সূত্রক, তবে ভাঁজকে অনেক সময় দেখা যায় যে এটা মানে গৌণ দ্বিসূত্রক হইলেও হইতে পারে। একাধিক ফাঁস থাকে এবং 5 প্রাইম 3 প্রাইম প্রান্ত কি কাছাকাছি অবস্থান করে। ওকে, আমার এমআরএন টিআরএন এর ইম্পর্টেন্ট পয়েন্ট পড়া হয়ে গেছে। এমআরএন নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুই জায়গায় থাকবে, কিন্তু টিআরএনএ নিউক্লিয়াসে তৈরি হয়ে সাইটোপ্লাজমে চলে আসবে, ও আর নিউক্লিয়াসে থাকবে না। নিউক্লিয়াসে সৃষ্টি হবে কিন্তু কই অবস্থান করবে? সাইটোপ্লাজমে। কিন্তু এমআরএনএটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুই জায়গায় অবস্থান করবে, এবং এমআরএনএটা হচ্ছে আকারে বড়, টিআরএনএটা হচ্ছে আকারে ছোট। এমআরএনএ কোডন থাকে কিন্তু টিআরএনএতে কি থাকে? অ্যান্টি কোডন থাকে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে কোডন অ্যান্টি কোডনের কথাবার্তা গেল, একটা আকারে বড় ছোট। দেখো এটুকু মনে রাখতে পারলেই হবে। আচ্ছা, অর্ধ সংরক্ষণশীল যে প্রক্রিয়া তোমাদের বইয়ে ছিল, এগুলোর কোনো হেডিং দেওয়া ছিল না, এখন নতুনটা একটু হেডিং দিছে। হেডিং দিয়ে তারা ভালো যে পড়া একটু কমায় দেয়। যে 1 নম্বর ধাপ কি বলছে? ডাবল হেলিক্সকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। 2 নম্বরে কি করছে? কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি, মানে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। ঠিক আছে, আর লাস্টে 3 নম্বর ধাপ কি? ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত করা। এখানে ডিএনএ পলিমারেজ 1, 2 কিছু প্রোটিন গঠিত রিপেয়ার কমপ্লেক্স আছে। তাহলে রিপেয়ার কমপ্লেক্সে কে কে আছে? ডিএনএ পলিমারেজ 1 এবং 2। বাস, চান্স পাইতে দিবে না কেন? চান্স পাই, আমরা চাই যেন তুমি চান্স পাও, এই কারণে না এই বিষয়ের উপর আবার নতুন করে ক্লাস নিতেছি। না তো বলেই দিতাম যে এই নতুন বই তথ্য হয়েছে, তথ্য অ্যাড হয়েছে, পড়ে নিও। তা তো বলি নাই, ক্লাস নিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের যদি মনে হয় যে তোমাদেরকে চান্স পেতে দিবে না এই কারণে সরকার এরকম করছে, এটা তো বোকামি। মানে এরকম বোকার মতো কথাবার্তা বলো কেন এই বয়স শেষে? আচ্ছা আচ্ছা, আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য এতক্ষণ পড়ছিল, এখন দেখো এই দুইটার মধ্যে ট্রান্সক্রিপশনের পার্থক্য দিছে। এদের দুজনের ট্রান্সক্রিপশন। তো আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া মানে কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি। আচ্ছা দেখো, আদি কোষের হচ্ছে সমগ্র স্থানীয়, কারণ আদি কোষটাই কতটুকু, এই কারণে পুরোটা জায়গায় হয়। কিন্তু প্রকৃত কোষে কেবল কই হয়? নিউক্লিয়াস। এনজাইম পরে আসছি, আরএনএ পলিমারেজ এক প্রকার লাগে 3। এখানে 3 প্রকার থাকে, 2, 1, 3। খেয়াল করছো? এটা কিন্তু আমি তোমাকে পড়াইছিলাম এখানে। আদি কোষ যেহেতু ছোট, এই কারণে খুব দ্রুত গতিতে সেটা হয়ে যায়, প্রতি সেকেন্ডে 15 থেকে 20টা। কিন্তু প্রকৃত কোষে প্রতি সেকেন্ডে মাত্র 5 থেকে 8টা নিউক্লিওটাইড সংযুক্ত হয়। এই কারণে বৈশিষ্ট্য জেনারেশনের ব্যাপারে প্রকৃত কোষ কিন্তু একটু স্লো রাদার দেন আদি কোষ। এই কারণে ব্যাকটেরিয়া খুব দ্রুত, মানে যে কোনো জীবাণু খুব দ্রুত ছড়াইতে পারে। প্রোমোটরটা এই কারণে কি, ওর আদি কোষ যেহেতু সহজ সরলই হবে, প্রকৃত কোষ কি জটিল প্রকৃতির হবে। সমাপ্তিকরণ, বিশেষ প্রোটিন এমআরএনএ তে সংযুক্ত হয়, অথবা এমআরএনএ নিজেই লুপ সৃষ্টি করে পৃথক হয়ে যায়। আর এখানে বলছে পলিইউরাসিল অংশে সংযুক্ত হয়, তারপরে ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়। এটা তোমরা অলরেডি পড়ছো। তাহলে মাথায় রাখবা যে প্রকৃত কোষে ট্রান্সক্রিপশন সমাপ্ত হইতে গেলে কোথায় যুক্ত হইতে হবে? পলিইউরাসিল। কোথায় যুক্ত হইতে হবে? পলিইউরাসিল যুক্ত হইতে হবে। আর আদি কোষে বলছে কি এমআরএনএ থেকে নিজেই আলাদা হয়ে যায় বা নিজেই এমআরএনএ যোগ করে ফেলে। আচ্ছা, ইন্ট্রন এক্সন, একটু আগে পড়ছি, আদি কোষে কোনো ইন্ট্রন থাকে না, এটার মধ্যে থাকে। এই কারণে প্রি এমআরএনএ এর ব্যাপার স্যাপার আদি কোষের জন্য প্রযোজ্য না, কারণ আদি কোষে তো আমার কাটাকাটির কোনো দরকার নাই। কিন্তু দেখো এই প্রকৃত কোষে প্রি এমআরএনএ থেকে ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং এর মাধ্যমে চূড়ান্ত এমআরএনএ তৈরি করা হয়, যেটা নিউক্লিয়াস ত্যাগ করে সাইটোসলে এসে প্রোটিন তৈরিতে অংশ নেয়। কিন্তু এখানে এরকম কোনো ধাপ নাই। দেখো এটা কিন্তু ওই যে একটু আগে যখন আমি তোমাকে এমআরএনএ টিআরএনএ এর পার্থক্য, সরি এমআরএনএ টিআরএনএ না, আদি কোষ প্রকৃত কোষ, হ্যাঁ এমআরএনএ টিআরএনএ এর পার্থক্যের মধ্যে কিন্তু আমরা এই কথাগুলো পড়ছি। ঠিক আছে, তাহলে যাই হোক, এই হচ্ছে তোমার মোটামুটি আদি কোষের ট্রান্সক্রিপশন এবং প্রকৃত কোষের ট্রান্সক্রিপশনের কথাবার্তা। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যেটা আমি তোমাদের অণুজীবে পড়াইতাম, ঠিক আছে, ঠিক সেম জিনিসটাই এখানে দিছে। তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি বলছে? এটা তো অনেক সময় রিভার্স ট্রান্সক্রিপশন কি হয়? এইচআইভির মধ্যে হয়, যে এই জীবাণুটা আমাদের দেহে ঢুকলে আমাদের ক্ষতি করবে। কিন্তু বাইরে আমরা এই এইচআইভির এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগায় অনেক অসুখ নির্ণয় করতেছি আজকাল। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পদ্ধতি দিয়ে। কেমন? যেমন মনে করো একটা ভাইরাস যেটা হচ্ছে, বা ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে আরএনএ ভাইরাস। And তুমি তো আরএনএ দিয়ে আসলে প্রকৃত জিনিসপত্র যাচাই করা যায় না, তো তোমার কাজ কি? এটা ডিএনএ বানানো। কিন্তু নর্মালি রুল কি ছিল? ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিনে চলে যাওয়া। ঠিক আছে, মনে করো এই কোভিড এরটাই, কোভিড এর কি আরএনএ ভাইরাস, তো আরএনএ থেকে তো প্রোটিন তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা তো কোভিড এর ডিএনএ শনাক্ত করতে পারছি কিভাবে? আমরা কোভিড এর জন্য কি টেস্ট বানাইছি? আরটিপিসিআর টেস্ট। আরটি মানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ।
ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আমরা করছি কি এই আরএনএটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে এটা থেকে আমরা কি তৈরি করছি, কমপ্লিমেন্টারি ডিএনএ। এটা থেকে আমরা কি তৈরি করছি, কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করছি। ওইখান থেকে হচ্ছে স্টাডি করছি যে হ্যাঁ এটা হচ্ছে তাহলে ও অমুক ভাইরাস অমুক আরএনএ স্ট্র্যান্ড নিয়ে আসে, কিন্তু এর যদি ডিএনএ থাকতো তাহলে এরকম থাকতো, আমরা যদি চাই ওষুধ দিতে তাহলে এরকম ওষুধ দিতে পারবো। এই কথাগুলো এখানে লেখা আছে। দেখো যে ভাইরাল আরএনএ কে ছাঁচ হিসেবে ধরে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি প্রক্রিয়া হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপশন হয়, যেটা আমি তোমাদের অনুজীব পড়াইছি। করোনা ভাইরাসের আরএনএ কে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ তৈরি করে পিসিআর করা হয় এবং রোগ শনাক্ত করা হয়। ঠিক আছে, পিসিআর মানে কি, ওই যে মনে করো এই যে একটা তুমি আরএনএ থেকে আগে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করলা, এবার এটারে যদি তুমি পিসিআর করো তার মানে কি তুমি লক্ষ লক্ষ কপি তৈরি করতে পারবা। এই হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশনের কথাবার্তা। ছবি দিয়ে দিছে, এটা তোমাদের আমি অলরেডি ওই অনুজীব পড়ানোর সময় যেভাবে পড়াইছি অতটুকু মনে রাখতে পারলে চলবে, এর বাইরে কিছু লাগবে না। সেন্ট্রাল ডগমা অফ লাইফ, এই কথাটাও আমি তোমাদের কোশ্চেন তোমাদের নিছিলাম মনে হয়, হ্যাঁ তখন তোমাদের পড়াইতাম যে নর্মালি বা অনুজীবী পড়াই ডিএনএ থেকে কি আসে, ডিএনএ কোন প্রক্রিয়া, রেপ্লিকেশন। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনে কি আসে, এমআরএনএ। এটা থেকে ট্রান্সলেশনে কি আসে, প্রোটিন। ক্লিয়ার? এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এবং মনে রাখবা প্রোটিন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। প্রোটিন কি, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। তাহলে দেখো যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি, আরএনএ থেকে প্রোটিন। প্রোটিন হচ্ছে সর্ববৃহৎ কর্মী অণু, এটা একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তথ্য, সর্ববৃহৎ কর্মী অণু। এবং প্রোটিন কোষের সবকিছু নিয়ন্ত্রণ প্রকাশ এগুলা করে হচ্ছে প্রোটিন। এই কারণে যে একটা মানে একটা লাইন সুন্দর মতো তারা মানতেছে, শুরু এখান থেকে এখানে শেষ, আবার এর পরেরটা এখান থেকে শুরু এখানেই শেষ, তার মানে কি একটা রেগুলার প্যাটার্ন ফলো করে যেতেছে এবং এভাবেই হচ্ছে আমাদের জীবন ধারণা চলতেছে। ঠিক আছে, দেখো যে বংশগতি ও তথ্য প্রবাহ স্থানান্তর প্রক্রিয়া জানা যায়, এইটাইকে এই তথ্য প্রবাহটাকে কি বলা হয়েছে, সেন্ট্রাল ডগমা বলা হয়েছে। ডগমা ইজ এ কোর বিলিফ অর সেট অফ আইডিয়াস। তাহলে কি দেখো ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এটাই। এবং একে কি বলা হয়, আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি বলা হয়। তাহলে সেন্ট্রাল ডগমাকে কি বলা হয়, আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি। ঠিক আছে, আণবিক বংশগতিবিদ্যার কি বলা হয়, মৌলিক নীতি বলা হয়। এটা একটা 5 স্টার ইম্পর্টেন্ট। এই ছকটা, এইটা মনে হয়েছে আমার কাছে যদি নতুন তথ্য যেটা থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে আসতে পারে, সেটা হচ্ছে এইটা। সহজ তো এটা। দেখো লিথাল জিন, তোমরা পড়ছো জেনেটিক্সে, লিথাল মানে কি, মারণ জিন। তাহলে যে জিনের বহিঃপ্রকাশের কারণে জীবের মৃত্যু হয়। অনকোজিন, অনকো মানে মনে রাখবা ক্যান্সার, অনকো মানে কি, ক্যান্সার। দেখবা যারা ক্যান্সার বিশেষজ্ঞ তাদেরকে অনকোলজিস্ট বলা হয়। ঠিক আছে, তাহলে যে জিনের কারণে ক্যান্সার রোগ সৃষ্টি হয় তাকে অনকোজিন বলে। সেক্স ক্রোমোজোমাল জিন, আমরা জানি যে এক্স এবং ওয়াই যে ক্রোমোজোম গুলো আছে এদের মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিন। এর কারণে কি অসুখ হয়, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, পড়ছো। ট্রান্সজিন, ট্রান্স মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। ট্রান্স মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। তুমি মনে করো একটা উদ্ভিদ কোষ বা একটা প্রাণী কোষের কোন একটা কোষ বা টিস্যু অন্য একটা প্রজাতির উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মধ্যে প্রতিস্থাপন করলো, তাহলে এটাকে কি জিন বলবা, ট্রান্সজিন। খণ্ডিত মানে কি, যার মধ্যে ইন্ট্রন এক্সন দুইটাই আছে, এটাকে আমরা খণ্ডিত বলি। কেন, কারণ একটু পরে তো আমি ইন্ট্রনকে বাদ দিয়ে দিব, খণ্ড না থাকলে তো আমি ইন্ট্রনকে সুন্দর মতো কেটে বাদ দিতে পারতাম না। তাহলে মনে রাখবা খণ্ডিত জিন কাদেরকে বলবো, খণ্ডিত জিন হচ্ছে তারাই যাদের ইন্ট্রন এক্সন একসাথে দুইটা থাকবে, এটাকে হচ্ছে খণ্ডিত জিন বলে। সিউডোজিন হচ্ছে ডিএনএ এর যে নিষ্ক্রিয়, সিউডো মানে কি, মিথ্যা। তাহলে কি নিষ্ক্রিয়, দেখো সিউডো মানে যে তুমি মিথ্যা, নিষ্ক্রিয় থাকে, বা জিনের যে অংশ কোনো পলিপেপটাইড তৈরি করে না, আছে নামে কিন্তু কিছুই তৈরি করতে পারতেছে না বা কিছুই করতে পারতেছে না, এটাকে আমরা কি বলি, সিউডোজিন। আর লিঙ্কড জিন মনে রাখবা দুইটা জিন থাকতেছে এবং দুইজনই তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, এমন না যে মিক্স হয়ে নতুন বৈশিষ্ট্য তৈরি করতেছে, তা না। দুইটা জিন একটা ক্রোমোজোমে মনে করো একসাথে অবস্থান করতেছে এবং দুইজনই স্বাধীনভাবে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। ঠিক আছে, তাহলে দেখো দুইটা জিন ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করে কিন্তু স্বাধীনভাবে সঞ্চারিত হয়, এদেরকে কি বলা হয়, লিঙ্কড জিন বলা হয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই স্লাইডটা তোমরা অবশ্যই অবশ্যই পড়বা। আমাদের দেখো 1 নম্বর চ্যাপ্টার কিন্তু শেষ, যা অ্যাড 1 নম্বর চ্যাপ্টারই হয়েছে। এই 2, 3, 4 কিচ্ছু না, দুইয়ে খালি একটা লাইন অ্যাড হয়েছে যে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে, এটা বিজ্ঞানী বিরসাও বলছেন। 3 নম্বর চ্যাপ্টারে চলে আসি, এটাও আমি তোমাদের কোশ্চেন আমি যখন নিছি তখন আমি তোমাদের এটা পড়াইছি। যেটা তোমাদের বলছিলাম যে মানুষ খাবার খায় কি লাভের আশায়, শক্তি লাভের আশায়। এই কারণে যে কোনো খাবারই কিসের উৎস, শক্তির প্রধান উৎস। আমি তোমাদের যখন ক্লাস নিয়েছিলাম এই স্লাইডটা তোমরা যদি আবার বের করে দেখবে, এই পাশে পয়েন্ট করে দিছিলাম।
ওইটাই এখানে আবার আসছে, ঠিক আছে, ওইটাই এখানে আবার দিছে যে শক্তির উৎস। আবার উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ, তাহলে দেহ কাঠামো তৈরি করে। তারপরে কোষ প্রাচীরের প্রধান উপাদান। আবার উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসেবে কি আছে? স্টার্চ, গ্লাইকোজেন। তাহলে দেখো সঞ্চিত খাদ্য, গাঠনিক উপাদান, কোষ প্রাচীর, সঞ্চয়, শক্তির প্রধান উৎস। খেয়াল করছো? আচ্ছা, তারপরে এটাও পড়াইতাম যে আমরা যখন কার্বোহাইড্রেট খাই তখন তো শুধু ভাত খাই না, আমরা সাথে প্রোটিন লিপিড দুটো একসাথে খাই, তিনটা একসাথেই খাই। যখন বিপাক হবে শুধু তো কার্বোহাইড্রেট একা বিপাক হবে না, প্রোটিন লিপিডও বিপাক হবে। প্রোটিন বিপাকে কি পাই আমরা? অ্যামিনো অ্যাসিড, আর লিপিডে ফ্যাটি অ্যাসিড। এটাও কিন্তু বইয়ের মধ্যে দেওয়া ছিল যে অ্যামিনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিডের বিপাকে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি পড়ছিলাম যে পেন্টোজ শর্করা যে আছে, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলাও কি কার্বোহাইড্রেট? তাহলে আরএনএ ডিএনএ তৈরিতে বা নিউক্লিক অ্যাসিড তৈরিতে ভূমিকা রাখতেছে। তারপরে কি আসতেছে যে আবার দেখো কোষ প্রাচীর কি, ওই যে দৃঢ়তা সুরক্ষা প্রদান করতেছে। তারপরে আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি, ঠিক আছে। এটিপি তৈরিতে তো বইয়ে কি লাইন আছে এরকম তো ডিরেক্ট বলতে পারতেছি না, আমার এক্সাক্ট এখন মনে নাই। কিন্তু এটিপি তৈরিতে কিন্তু রাইবোজোম ভূমিকা রাখে, গ্লুকোজ ভূমিকা রাখে, সুক্রোজও ভূমিকা রাখে, কিন্তু মোর স্পেসিফিক হচ্ছে রাইবোজ। কারণ গ্লুকোজ হচ্ছে যখন ভাঙে তখন এটিপি তৈরি খরচ দুইটাই হয়। ফ্রুক্টোজও যখন বা সুক্রোজেরও ব্যাপার স্যাপার আছে যখন এটিপি তৈরি খন্ড দুইটাই হয়। কিন্তু রাইবোজের ক্ষেত্রে আসলে ধ্বংস হওয়ার কোনো ব্যাপার লেখা নাই। রাইবোজের যে সাইকেলটা, এই রাইবোজে কেবলমাত্র এটিপি তৈরি হয়। এই কারণে যদি এই তিনটার মধ্যে থেকে তুমি মোর স্পেসিফিক যাইতে চাও তাহলে তুমি অ্যান্সারটা হচ্ছে রাইবোজটাকেই দিও, ঠিক আছে। তারপরে আমি তোমাদের এই যে সাইনোভিয়াল অস্থিসন্ধি দিয়ে কেউ পড়াইতাম যে এই হচ্ছে একটা হাড়ের অস্থিসন্ধি, এর মধ্যে তরল পদার্থ পাওয়া যায়, যে তরল পদার্থের উপাদানের নাম পড়াইতাম না? গ্যাগস, গ্লাইকোজ, অ্যামিনো গ্লাইকেন। নামটা লিখতে বলতাম না, খালি এতটুকু। গ্লাইকোজ থাকা মানে কার্বোহাইড্রেট। তাহলে কি হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কে কাজ করতো? বা পিচ্ছিল পদার্থ হিসেবে কে কাজ করে? কার্বোহাইড্রেট। দেখো এই পয়েন্টগুলো তোমরা সবাই ওই ক্লাসটা অবশ্যই অবশ্যই কি করবা, যে আবার ওই স্লাইডটা বা স্লাইডের যে তোমার তথ্যগুলো ওইগুলো একটু নিয়ে নিবা, তাহলে তোমার এই জিনিসটা নতুন করে পড়া লাগবে না, কারণ এটা আমি তোমাদের আগে পড়াইছি। এটাও আমি তোমাদের পড়াইছি, ঠিক আছে। এটা ইনফ্যাক্ট আমার রেগুলার ক্লাস স্লাইডের মধ্যে এটা ছিল যে জীবদেহে প্রোটিনের ভূমিকা আমি দেখাইতাম। তোমার বই দেখো 11টা লাইন আকারে লেখা আছে, আবার আমি আমার যখন স্লাইডটা দিতাম এই দেখো পয়েন্ট আকারে দেওয়া আছে। এইটাই হচ্ছে হাসান স্যার এখন কি করছে, পয়েন্ট আকারে দিছে, যেটা কার মধ্যে ছিল, যে তোমার আজিবুর স্যারের বই ছিল, এবং এটা আমি তোমাদের অলরেডি আগে পড়াইছি। এটা নতুন কোনো কথা না, এটা আমি তোমাদের এখানে এই কারণে এটা নিয়ে খুব বেশি সময় ইনভেস্ট করব না, আমি খালি তোমাকে পয়েন্টগুলো আবার একটু বলে দিই। বরাবরের মতোই আমরা খাবার খাই কেন? শক্তি লাভের আশায়। তাহলে শক্তির উৎস তুমি মনে রাখবা, পয়েন্ট থাকুক আর না থাকুক। তারপরে কি জানি আমরা? এনজাইমস আর প্রোটিন, ঠিক আছে। আবার দেহ, ডাক্তারের কাছে গেলে বেশি বেশি প্রোটিন খেতে বলে, কারণ দেহ গঠনে, ক্ষয় পূরণ বৃদ্ধিতে হেল্প করে। পরিবহনে হেল্প করতেছে হিমোগ্লোবিন, এটাও একটা গ্লোবিন যেহেতু প্রোটিন। হরমোন যেটা, এই যে জীবদেহ গঠন, ঠিক আছে, হরমোন, হরমোনও কি প্রোটিন? তাহলে দেখছো একই জিনিস। বিষক্রিয়া, আত্মরক্ষা, সাপের বিষ বলছিলাম। তারপরে ভাইরাস, ক্যান্সার রোগ চিহ্নিত করে ইন্টারফেরন, মানে আমাদের টোটাল প্রতিরক্ষা ব্যবস্থাটা, ইমিউনোগ্লোবুলিন, অ্যান্টিবডি, অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, এনকে সেল, ইন্টারফেরন, এরা সবাই কি প্রোটিন থেকে আসছে। তাহলে টোটাল প্রতিরক্ষার কথাটা মনে রাখলে এই তিনটা পয়েন্ট অ্যান্সার করে ফেলা যায়। আর ব্যথানাশক হিসেবে দেখবা ঘুমের ওষুধে অ্যামিন থাকে, অ্যামিন, ঠিক আছে। ব্যথানাশক যেটা সেটাই ঘুমেরই ওষুধ, কারণ ব্যথানাশক আমরা যেই ওষুধ খাওয়াই এই ওষুধ খেলে রোগী ঘুমায় যায়, কারণ কি ঘুমায় গেলে অ্যাটলিস্ট ব্যথা টের পাবে না, ঠিক আছে। তাহলে ব্যথানাশকের মধ্যে আসলে কি থাকে? অ্যামিন। অ্যামিনটা কি? প্রোটিনের একটা জাতক। এই কারণে এটাও কি তোমার ওই ব্যথা। আরেকটা যেটা ঘুম সৃষ্টিতে, আমরা বলছিলাম কি আমাদের হাইপোথ্যালামাসে এস ফ্যাক্টর বা স্লিপিং ফ্যাক্টর একটা জায়গা আছে, যেটা অতিমাত্রার প্রোটিন কি ওটাকে স্টিমুলেট করে, যার কারণে আমাদের ঘুম আসে। অণুজীবে চলে আসি। অণুজীব থেকে আমাদের খালি পড়তে হবে একটাই জিনিস, সেটা হচ্ছে কোভিড, আর কিছু না। তাহলে আসো, বহিস্থ আবরণ, করোনা ভাইরাসের বহিস্থ আবরণ আছে, ইমার্জিং ভাইরাস, নোবেল, এটা মানে ইমার্জিং ভাইরাস হিসেবে নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে। তো আমরা ইমার্জিং ভাইরাসের টেকনিক এতদিন কি পড়তাম? মুরগি গুলা পড়তাম না, হেন্স। তুমি এখন পড়বা হেন্স করোনা, তাহলে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, নভেল করোনা ভাইরাসটা কেমন? মুকুট আকৃতির, এবং এটার মধ্যে মনে রাখবো যেটা আমরা হচ্ছে কি, সার এস এম এস ইন, ঠিক আছে, এভাবে লিখবা, এস এম এস ইন করোনা। তাহলে কারা কারা করোনা ভাইরাস? সার্স, মার্স, সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা।
সার্স, মার্স, সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, এরা সবাই কি করোনা ভাইরাস। তো রিসেন্টলি আবার নতুন একটা ছড়ায় পড়ছে, যেটাকে দেওয়া হয়েছে নভেল করোনা ভাইরাস বা এনসিওভি। ঠিক আছে, এইভাবে লেখা হয় এনসিওভি, নভেল করোনা ভাইরাস। এটা এই নিয়ে প্রজাতির সংখ্যা কয়টা দাঁড়াইছে? 7। এই নিয়ে প্রজাতির সংখ্যা কয়টা দাঁড়াইছে? 7। আচ্ছা, এবার আসলে এর একটু গাঠনিক বর্ণনা আসছে, যেটা একটা আরএনএ ভাইরাস, আকৃতি গোল, 400 মিলিমিটার ব্যাস, স্পাইক আছে। ঠিক আছে, এই স্পাইক দিয়ে হচ্ছে আমাদের হিউম্যানের প্রোটিনের সাথে বাইন্ড করে দেহকোষে প্রবেশ করে। এই যে কোভিড-19, বইয়ের মধ্যে একটা ভুল লিখছে, কিন্তু আমি ভুলটাই শিখতে হবে, যে করোনা থেকে কো, ভাইরাস থেকে বি, ডিজিজ থেকে না, ইট ওয়াজ ডিসেম্বর, যেহেতু ডিসেম্বরে প্রথম এই রোগটা ডিটেক্ট হয়, দ্যাট ইজ ওয়াই কোভিড দেওয়া হয়েছিল 2019 দেখে 19, কিন্তু ওরা বলছে ডিজিজ ডি দিয়ে, তাহলে এখন বই যেহেতু এটা লিখছে এটাই পড়তে হবে তোমাকে। তাহলে কোভিড-19 কোত্থেকে আসছে? এভাবে করোনা ভাইরাস ডিজিজ 2019। আচ্ছা, তারপরে বলছে আমরা তো এতদিন দেখতাম যে লাইসোজেনিক ভাইরাস কি ব্যাকটেরিয়া ফাজের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু না, এখন বলছে না, এই লাইসোজেনিক ভাইরাসগুলা ব্যাকটেরিয়া ফাজে সীমাবদ্ধ থাকে না, তারা প্রাণী এবং মানুষকে আক্রমণ করতে পারে। এরকম একটা উদাহরণ হিসেবে কাকে আনছে? হার্পিস। হার্পিস সিমপ্লেক্স হচ্ছে লাইসোজেনিক ব্যাকটেরিয়া। সরি ফর দ্য ইন্টারাপশন। দেখো, আসছে আসছে। বলতেছিলাম যে 14 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়, কোনো কোনো ক্ষেত্রে সাথে দরকার নাই। এই 14 দিন শব্দটা কেন ইম্পর্টেন্ট? যার কারণে আমাদের সরকার কি বলছে, বা সারা ডাব্লিউএইচও কি বলছে, যে আইসোলেশন বা কোয়ারেন্টাইন পিরিয়ড অ্যাটলিস্ট কয়দিন হইতে হবে? 14 দিন। তো এই 14 দিনে সে কারোর সাথে দেখা সাক্ষাৎ কোনো কিছু করতে পারবে না। কেউ কেউ এটা বাসায় নিজের থেকে করতে পারে, কেউ হাসপাতাল বা অন্য কোনো মাধ্যমে যেও এই কোয়ারেন্টাইন করতে পারে, এটাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বলে। কিন্তু বাংলাদেশের কোয়ারেন্টাইনের সাথে যদি অন্য দেশের কোয়ারেন্টাইনের তুলনা করি, তাহলে কোয়ারেন্টাইনকে অপমান করা হবে, কারণ আমাদের দেশে অনেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থেকে বাজারে যায়, অনেকে কোয়ারেন্টাইনে থেকে বাইরে যায়, দাওয়াত অ্যাটেন্ড করে আবার আসে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের দেশ, এটা তো বলে কিছু লাভ নাই। আমরা ভয় পাই না আসলে। এখন আসলে লক্ষণ, এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। প্রথম প্রকাশ পায় বললে অ্যান্সার কি? জ্বর। প্রথম প্রকাশ পায় কি? জ্বর। তারপরে শুকনা কাশি, কিছুদিন পর শ্বাসকষ্ট, এগুলো হচ্ছে প্রধান লক্ষণ। তাহলে প্রশ্ন করলো প্রধান লক্ষণ কোনগুলা? জ্বর, শুকনা কাশি, শ্বাসকষ্ট। প্রথম প্রকাশ পায় কোনটা? জ্বর। তাহলে জ্বর, শুকনা কাশি, শ্বাসকষ্ট, এগুলো হচ্ছে প্রধান। প্রথম প্রকাশ পায় কোনটা? জ্বর। এভাবে মনে রাখতে হবে। এছাড়া সর্দি, গলা ব্যথা, দুর্বল পাতলা পায়খানা, মাংসপেশিতে ব্যথা, শেষ পর্যন্ত নিউমোনিয়ার মতো জটিলতা হতে পারে। এগুলো হচ্ছে জেনারেল লক্ষণ। যখন বলে প্রধান লক্ষণ প্রথম প্রকাশ পায়, তখন তোমাকে এইগুলা ভালো মতো প্রায়োরিটি দিতে হবে। কিন্তু অবাককর ব্যাপার হচ্ছে, আমার যখন হয় তখন আমার এই একটাও প্রকাশ পায় নাই। আমার যেটা প্রকাশ পাইছিল, এটা তোমাদের বই যে বিশেষ কথার মধ্যে দেওয়া আছে, এটা সেটা কি, যে খাবারে কোনো স্বাদ না পাওয়া একটা, অনেকের মতে এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ। তাহলে এমসিকিউতে আসলো যে প্রাথমিক লক্ষণ কোনটা? স্বাদ না পাওয়া। প্রথম প্রকাশ পায় কোনটা? জ্বর। প্রধান লক্ষণ কোনগুলা? জ্বর, কাশি, শ্বাসকষ্ট। ঠিক আছে, ভালো মতো যেন খেয়াল থাকে। এরপরে আসে যেটা, সেটা হচ্ছে যেটা তোমার, সেটা হচ্ছে বাংলাদেশের 40% ব্যক্তির কোনো লক্ষণ ছাড়াই পরীক্ষায় পজিটিভ আসছে, কারণ প্রচুর ফলস পজিটিভ, ফলস নেগেটিভ রিপোর্ট আসছে। মানে কি, মনে করো কারো কোভিড নাই,
কিন্তু তার চলে আসছে। আবার মনে করো একজন ব্যক্তি সুস্থ কিন্তু তার কন্টিনিউ 3 মাস 4 মাস ধরে এখনো পজিটিভ আসতেছে, এই তো আসতেছেই। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে মোটামুটি এর ইনিশিয়াল কথাবার্তা। এরপর হচ্ছে তাহলে এর প্রতিষেধকের যে ব্যাপারটা, এর লিটারালি এখন প্রতিষেধক বলতে ভ্যাকসিন ছাড়া তার কোনো কিছুই নাই। যে ভ্যাকসিনটা আসছে এটাও জানি না আমরা কতখানি কার্যকর, কারণ এখন পর্যন্ত আমরা এটার ফল ভোগ করতে পারি নাই। বাট ইউকেতে যে ভ্যাকসিন ট্রায়াল দিছিল, আনফরচুনেটলি ভ্যাকসিন যেদিন ট্রায়ালে আনছে তার পরেই ওদের আর একটা সুপার করোনা হিসেবে মনে করো আরেকটা অ্যাটাক করছে, যেটা ওই ভ্যাকসিন দিয়ে কাজ করে নাই, নতুন করে মানে নতুন স্ট্রেন পাওয়া গেছে। তো যাই হোক, আমাদের দেশে তো কয়দিন আগে আসছে। তো ওই হিসাব করে যে কয়দিন আগে যেহেতু আসছে ভ্যাকসিন, কয়দিন পর থেকে দেওয়া শুরু করবে। তো তোমরা পাইতে পাইতে দেরি আসছে। তো এল্ডারলি পিপল যারা, বয়স্ক যারা, তাদেরকে আগে দিবে। হেলথ মানে কোভিড ফ্রন্টলাইনার যারা, তাদেরকে আগে দিবে। তো দেখি আমরা আর কি কি হয় কি না। তো যাই হোক, এখন আসলে যেটা সেটা হচ্ছে এই যে প্রতিষেধক নিয়ে যে কথাবার্তা গুলো আসছে, মেইন কথা হচ্ছে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল এই রোগটা ট্রান্সমিশন প্রিভেন্ট করা, সেটা কি, যদি আমরা এই আইসোলেশন বা কোয়ারেন্টাইন মেনটেন করতে পারতাম। এই যে বলছিল লকডাউনটা যদি প্রকৃত অর্থে মেনটেন করতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই কি হইতো, আমাদের এই অসুখটা এত বেশি ডিসেমিনেট করতো না। মানে কি, এই অসুখটা ছড়াই হচ্ছে মনে করো আমাদের ফেসের, এই মনে করে চোখ, এই মনে করো তোমার নাক, এই মনে করো তোমার মুখ। তো আমি যদি এখানে ড্র করি, একটা টোটাল টি জোন হয়, টি বলা হয়। তুমি যদি তোমার টি জোনটাকে ঢেকে রাখতা, তাইলে তুমি অনায়াসে এই রোগ থেকে নিজেও মুক্ত থাকতা, অন্যকেও এই রোগের থেকে আক্রান্ত করা থেকে বিরত রাখতা। ঠিক আছে, কারণ এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। এই কারণে বলা হয় কি, যে মাস্ক পরতে, মাস্ক পরলে তোমার এতটুকু কাভার হয়ে গেল, চোখে গগলস পরতে, হাতে গ্লাভস পরতে। গ্লাভস পরলে কি, যে তুমি এই জিনিসগুলো বারবার মুখের কাছে হাত নিতো আমরা, তো গ্লাভস পরলে মনে করো, পরে গ্লাভস পরলে তার মুখের কাছে হাত নিবা না, দেন যখন বাসায় যাবা গ্লাভস সুন্দর মতো খুলে ফেলবা, তাহলে হাতটা তোমার নিচে ক্লিন থাকতো। ঠিক আছে, মেইনলি এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে কি, এই জায়গা বা হাত জায়গার জায়গায় তুমি ছোঁয়া বা সেই জায়গাগুলোকে সাবান দিয়ে ভালো মতো করে যে হাত ধুইতা, তাহলে এই জিনিসগুলা থেকে তুমি মুক্ত থাকতে পারতা। এবং একটা ডিস্টেন্সিং এর কথা বলছিল, যেটা সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 3 ফুট দূরত্বে থাকার কথা বলছিল, এবং মাস্ক ব্যবহার করলে 40% পর্যন্ত সংক্রমণ রোধ করা সম্ভব হইতো। কিসের কিসের মাধ্যমে ছড়ায় এটা, হাঁচি কাশি থুতু যে কোনো ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। এ কারণে 3 ফিটের দূরে থাকতে বলছিল। আক্রান্ত অঙ্গে যেটা, সেটা হচ্ছে কি, শ্বসনতন্ত্র তো আক্রমণ করতেছে, কিন্তু দেখা গেছে এটা ফুসফুস ছাড়াও বডির যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে। ইনফ্যাক্ট এই যে মানুষ যে মারা গেছে কোভিডে, প্রথম ফেজের মানুষ মারা গেছে স্ট্রোকে। প্রথম ফেজের সকল মানুষ মারা গেছে, ম্যাক্সিমাম মানুষ মারা গেছে স্ট্রোকে। আর এখন যারা মারা যাচ্ছে তারা হচ্ছে পালমোনারি এম্বোলিজমে, মানে রক্ত জমাট বেঁধে যাচ্ছে কোথাও, দুম করে এটা ছুটে ফুসফুসে চলে যাচ্ছে, তারপরে সে হচ্ছে শ্বাসকষ্ট হয়ে মরে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো হচ্ছে এখন প্রধান কারণ। এই কারণে কোভিড সাসপেক্ট হইলে অবশ্যই অবশ্যই কার্ডিনেক্স বা ক্লেক্সিন নামক ইনজেকশন পাওয়া যায়, যে ইনজেকশনটা হচ্ছে পেশেন্টদেরকে দেওয়া উচিত। কেন, যেন ব্লাড এরকম ক্লট না করে ফেলে, মানে ব্লাড যেন জমাট বেঁধে না যায়। এই দেখো লিখছে কিন্তু, ধমনীতে রক্ত জমাট বাঁধিয়ে ফেলে। ঠিক আছে, এবং ওই সমস্ত পেশেন্টকে বাঁচাইতে আমার কি দিতে হবে, ভেন্টিলেশন দিতে হবে, মানে কি লাইফ সাপোর্টে নিয়ে যেতে হবে। তারপরে সে যে চিকিৎসা, এই চিকিৎসার নামে ওষুধ কোম্পানি কিছু অনেক কোটিপতি হয়ে গেল, বুঝছো। কারণ আমাদের দেশ তো হুজুগে পাগল। একটা যখন মানুষ জানছে যে এই ওষুধটা একটু কাজ করছে, দেখবা দোকান খালি হয়ে গেছে। পরে দোকানদাররা মনে করে এগুলারে 10 টাকার ওষুধ 50 টাকা, 100 টাকা, 500 টাকাও বিক্রি করছে। ঠিক আছে, এই এবং আমরাই হচ্ছে এটার কারণ। মিডিয়া হচ্ছে সবচেয়ে বেশি এটার কারণ হিসেবে কাজ করছে। তারা যে এখন যেটা পাইছে খালি ফলাও করছে এবং মানুষ পাগলের মতো ঝাঁপায় পড়ছে। যেমন দেখো, এই যে বলছে জাপানি ওষুধ অ্যাবিগ্যান, আমেরিকার রেমডেসিভির, আমরাও ইউজ করছি ঢাকা মেডিকেলে। কিউবার ইন্টারফেরন আলফা 2 বি, ফেভিপিরাভির আমি নিজে এবং বাসার মানুষজনরা খাওয়াইছি। ওই যে বলে না যে মনের শান্তি, আর তো কোনো কিছু না, কিন্তু পুরাটাই আসলে ফাও টাকা খরচ। তারপর যেটা বলছে প্লাজমা দেওয়া, এটা ডাব্লিউএইচও মানা করছে দিতে। আমাদের দেশে এখন এই প্র্যাকটিসটা করতেছে, কিন্তু আসলে এইটার জন্য কোনো মানে প্লাজমাটা পুরো একটা ইনএফেক্টিভ জিনিস। কিন্তু বলে তাই দেয় মানুষজন। কিন্তু এখন যেটা আসতেছে, রাশিয়ার অ্যাভিফেভি, চীনে করোনা ভ্যাক, অক্সফোর্ডের এরা গবেষণা করতেছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি কাজে আসছে সেটা হচ্ছে ডেক্সামেথাসোন স্টেরয়েড। যখন পেশেন্ট খুব খারাপ হয়ে গেছে, আমরা ডেক্সামেথাসোন বা স্টেরয়েড দিয়ে দিছি, মোটামুটি পেশেন্টের ডিস্ট্রেসটা একটু কমানো গেছে। এই পেশেন্ট যে বেঁচে আসবে এইটা বা করোনা মুক্ত হয়ে গেছে তা না, কিন্তু হুট করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, কোনো কিছু দিয়ে কমানো যাচ্ছে না, ডেক্সামেথাসোন দিছে, মোটামুটি রোগী একটু রিকভার করছে। সংক্রমণের পরীক্ষা কি টেস্ট করতে বলছে, আরটিপিসিআর। দেখো, রিভার্স ট্রান্সক্রিপ্ট টেস্ট, পলিমারাইজ চেইন রিঅ্যাকশন, যেটা হচ্ছে সবচেয়ে ভুয়া একটা টেস্ট। এই ভুয়া টেস্ট করে করে এখন কি করবো, আমরা নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব, নাকের থেকে এবং মুখের থেকে সোয়াব নিয়ে হচ্ছে এই পরীক্ষাগুলো আমরা করি। ঠিক আছে, আচ্ছা। তবে মনে রাখবা, সবচেয়ে ভালো টেস্ট
হচ্ছে হাই রেজলিউশন সিটি স্ক্যান, ঠিক আছে, HRCT চেস্ট। এইটা করলে সবচেয়ে ভালো বলা গেছে এই রোগীর লাংসের কন্ডিশন কেমন, কত পার্সেন্ট ইনভলভ হয়েছে, কতটুকু নষ্ট হয়েছে, রোগীর প্রোগ্রেশন রেট কতটুকু হইতে পারে, বা রোগী বাঁচা বা মরার ব্যাপার স্যাপার মোটামুটি একটু আইডিয়া করা যায়। আর এইটুক হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানেরও তুমি কতটুকু পড়বা। দেখো, প্যান্ডেমিক ঘোষণা করে কবে? পড়তে হবে 11 মার্চ 2020। প্রথম শনাক্ত হয় কবে? 19 ডিসেম্বর চীনের উহানে। প্রথম মৃত্যু হয় কবে? 31 ডিসেম্বর 2019-এ। দেখো, এটা গেল। এরপর আসে বাংলাদেশে। 8 মার্চ 2020-এ প্রথম 3 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়। এতটুকু তোমার হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে? খেয়াল যেন থাকে। ম্যালেরিয়ার যে ব্যাপারটা আসছে, এটা তোমাদের এতদিন আমি যেভাবে পড়াইতাম, বা তুমি দেখবা খেয়াল করে, আমি তোমাদের কিন্তু আলিম স্যারের বইয়ের লক্ষণ আর হাসান স্যারের বইয়ের লক্ষণ এক করে দুই পাশে রাখতাম। এই জিনিসটা এখানে আবার দিছে, যার মধ্যে অলরেডি আমাদের এতটুকু পড়া। এটা নতুন আসছে, যে 3টা অবস্থা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে শীত অবস্থা, মানে কি সে প্রচুর কাঁপতে থাকবে 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত, তখন তার বডি টেম্পারেচার বাড়তে থাকবে, এটা 2 থেকে 4 ঘন্টা স্থায়ী হবে। এরপর টেম্পারেচারটা ছেড়ে দিবে, তখন সে ঘাম অবস্থা হবে 2 থেকে 3 ঘন্টা স্থায়ী। তাহলে প্রচুর কাঁপুনি হবে 20 মিনিট থেকে 1 ঘন্টা, দেন টেম্পারেচার অনেক বাড়বে, 2 থেকে 4 ঘন্টা এরকম স্থায়ী হবে। দেন টেম্পারেচার যখন ছেড়ে দিবে, প্রচুর ঘাম হবে, এটা আবার 2 থেকে 3 ঘন্টা স্থায়ী হবে। ঠিক আছে? জ্বর 2 থেকে 3 দিন পর পর আসে, বা কয় দিনের বেশি হইতে পারে কিনা এটা আমরা ওই ছক থেকেই পড়ছি। বাকিটুকু আবার আমাদের পড়া আছে। তারপর দেখো যে জিনিসটা, এটা আমার তোমার যে অনুজীব পড়াইছি, যখন ব্যাকটেরিয়া ম্যালেরিয়া পড়াইছি, ব্যাকটেরিয়া ম্যালেরিয়ার ছকের মধ্যে এই লাইফ সাইকেল দেওয়া ছিল। এটা তোমার কম্পেনিয়ন বুকেই এই ফ্লো চার্টটা আছে, যেটা এখন আবার হাসান স্যারের বই অ্যাড করছে। এটা আমি নিছিলাম আজমল স্যারের বই থেকে, যতটুকু মনে পড়ে, আলিম স্যারের বই থেকে জেনে নিছিলাম। এটা এখন উনি ওনার বই আনছে। সবই আমাদের পড়া হয়ে গেছে। সুতরাং খেয়াল করে দেখো, আজকের আমাদের যে ক্লাস, এই ক্লাসের অ্যাকচুয়াল জিনিস যেটা আমাদের শেখার মতো ছিল, সেটা কই ছিল? সেটা প্রথম চ্যাপ্টারটাই ছিল, এবং প্রথম চ্যাপ্টারে এই তথ্যগুলো অ্যাড হয়েছে। যেগুলো অ্যাড হয়েছে এগুলো তুমি ভালো মতো পড়বা, এবং আমি তোমাকে বলে দিচ্ছি কোনটা কিভাবে পড়া উচিত বা কিভাবে না। আর কোভিড থেকে যতটুকু তোমার প্রশ্ন আসলে আসতে পারে, এটা জিকে বলো বা অনুজীব বলো, যতটুকু দরকার অতটুকু তোমাকে এখানে পড়ানো হয়েছে। বাড়তি কথাবার্তা জানার দরকার নাই, ফাও কথা বলে লাভ নেই। তুমি হচ্ছে সাসেপ্টেবল না, মানে তুমি রিস্কে না। তোমার বয়সে কয়টা মানুষ কোভিডে মারা গেছে? ফাও ভ্যাকসিন নিয়ে মারামারি করতেছো। উল্টা যদি এইটা বলতা যে না, হ্যাঁ মেডিকো থেকে যদি ব্যবস্থা করেন, আমাদের বাসায় আমার আব্বা আম্মা আছে একটু বয়স্ক, তার জন্য, তা করো না, করো হচ্ছে খালি নিজের জন্য। সারা রাত জীবন খালি নিজেরই বুঝে গেলা। ঠিক আছে? তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। সবাই ভালো মতো পড়াশোনা করবা, সুস্থ থাকবা। ইনশাআল্লাহ আমরা হচ্ছে বাকি অর্ধেক সামনে আবার দেখা হবে। তখন আমরা হচ্ছে বাকি অর্ধেক পড়ে নিব। ওকে? ততদিন মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।